ঐক্যমত কমিশন যখন কাজ শুরু করে, ঐক্যমত কমিশনের আগে 6টা সংস্কার কমিশন হয়েছিল, আপনার মনে থাকার কথা, সবারই মনে থাকার কথা। তো 6টা সংস্কার কমিশনের যে জিস্টগুলো 166টা প্রস্তাব আকারে রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যমত কমিশন দেয়, দিয়ে আলোচনাটা শুরু হয়। তো প্রথম পর্বের আলোচনায় 146টা বিষয়ে বিভিন্ন মানে কিছু পরিবর্ধন করে 146টা বিষয়ে সবাই মোটামুটি একমত হয়। আর দ্বিতীয় পর্বের আলোচনায় 20টা যেগুলোতে একমত হচ্ছিল না কিংবা মৌলিক সংস্কার, সেইগুলো নিয়ে আলোচনাটা শুরু হয় দ্বিতীয় পর্বের আলোচনা, যেটা এখনও চলমান। এখানে আরেকটা জিনিস যেটা মনে রাখা দরকার, আমাদের মানে স্মরণ করা দরকার, সেটা হচ্ছে যে এই 166টা সংস্কার প্রস্তাব কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে, এটার জন্য 6টা পদ্ধতির কথা ঐক্যমত কমিশন তখন বলেছিলেন। কিন্তু প্রবলেমটা যেখানে শেষের দিকে এসে যেখানে প্রবলেমটা হলো যে এখনও ধরেন আজকে 14টা মানে আজকে পর্যন্ত 14টা বিষয়, 20টার মধ্যে 14টা বিষয় ঐক্যমত হওয়া গেছে, যার মধ্যে 3টাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। একটা হচ্ছে আর্টিকেল 70, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন কিনা, এবং নারী সদস্যদের ব্যাপারটা, নারী সদস্য সংসদে কত পার্সেন্ট থাকবে, এই ব্যাপারটা। তো এটা ঠিক আছে, এটা হয়তো বা আর বাকি যে 6টা আছে এটা কোন একটা জায়গায় যে দাঁড়াবে। এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে যে আপার হাউস এবং হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়াটা কি হবে, খুব গুরুত্বপূর্ণ দুইটা এখনো আনসেটেল রয়ে গেছে। সরকার প্রধানের ব্যাপারে এটাও এখনো সেটেল হয়নি, এটা নিয়ে আলোচনা চলতেছে, আশা করা যায় এটা সেটেল হবে। কিন্তু যে জায়গাটা হচ্ছে গিয়ে খুব মানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টে এসে আমরা এখন দাঁড়ায় গেছি, সেটা হচ্ছে যে 6টা প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেটা কখনোই টেবিলে আসেনি। গত পরশু হঠাৎ করেই খসড়া দিয়ে দেওয়া হলো, এবং যেখানে সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে কিছু নাই, বাস্তবায়নের পদ্ধতির মধ্যে বলা হয়েছে যে 2 বছরের মধ্যে পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে। বাকি 5টা ইস্যু নিয়ে আর কোনো আলাপ নেই, এবং এটা নিয়ে মানে কোনো টেবিলেই উঠলো না আলাপটা। এটা খুব দুঃখজনক হলেও সত্য যে এটা শুরু হলো হচ্ছে গিয়ে ঈদের আগে, যেদিন প্রধান উপদেষ্টা নিজে ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, ওই দিন কিন্তু উনি ওনার ভাষণের মধ্যে বলেছিলেন, এবং মনে থাকার কথা আপনাদের অনেকেরই, যে প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, ভেরিফাইড যে ফেসবুক পেজ, ওইখানে পুরো ভাষণের 3টা প্যারা হচ্ছে যে উনি একটা ফটো কার্ড আকারে এটা পাবলিশ করা হয়েছিল, যেটার প্রথম প্যারা হচ্ছে যে জনগণকে উনি বলছেন যে আপনারা পরবর্তী সরকারের কাছ থেকে এই অঙ্গীকার আদায় করে নেবেন যাতে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হয়। তো এইখানে হোয়ার ইজ, আপনি খেয়াল করেন এখানে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আছে কিন্তু, মানে প্রধান উপদেষ্টা নিজে কিন্তু ঐক্যমত কমিশনের সভাপতি, উনি বেশিরভাগ মিটিংগুলোতে থাকেন না, ওনার অ্যাবসেন্সে আলী রিয়াজ সাহেব এটাকে চেয়ার করেন। তাহলে উনি কোনো আলাপ আলোচনা ছাড়া এই কথাটা তো ওনার বলাটা তো ওনার কনফ্লিক্ট করা, কারণ ওনাদের ঐক্যমত কমিশন যে প্রস্তাব দিয়েছে সেখানে 6টা ধাপের কথা বলা হয়েছে, 6টা মানে পদ্ধতির কথা বলা হয়েছে। উনি 6টার বাকি 5টাকে স্কিপ করে দিয়ে একটার কথা বললেন। একই জিনিস দেখা গেল হচ্ছে লন্ডন মিটিংয়ের সময়, লন্ডন মিটিংয়েও একই জিনিস দেখা গেল, এবং এবার এসে এই আলাপটা টেবিলে ওঠার আগেই খসড়ার ভেতরে ওনারা নিয়ে আসলেন যে পরবর্তী সরকার 2 বছরের ভেতরে, এটা একটা খুব লুজ ফর্মে একটা দায়সারাভাবে একটা কথা বলে দিয়ে, মানে অ্যাজ ইফ ব্যাপারটা হচ্ছে যে ওনারা এটাকে এখন কোনো রকমে ছেড়ে দিয়ে চলে যেতে পারলেই বাঁচে। কিভাবে করা উচিত ছিল সেটা? আচ্ছা, আমরা তো পরিষ্কারভাবে বলেছি যে যেই বিষয়গুলো সংবিধানের ক্ষমতা কাঠামোর সাথে সম্পর্কিত, 72-এর সংবিধানের যে ক্ষমতার বিন্যাস ছিল, এই বিন্যাসকে তো পরিবর্তন করতে হবে। এইটাকে আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন ধরেন আপার হাউস তো একদম সরাসরি পার্লামেন্টের ক্ষমতা কাঠামোর বিন্যাস চেঞ্জ হচ্ছে, এইটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে আপার হাউস সহ এনসিসি অন্যান্য যে বিষয়গুলো আছে, অনেকগুলো বিষয় আছে যেটা সরাসরি ক্ষমতা কাঠামোর সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো যদি আপনি করতে চান আপনাকে গণপরিষদে যেতে হবে, গণপরিষদ নির্বাচন দিতে হবে, গণপরিষদে একটা মানে সংবিধান সংস্কার বলেন, পুনর্লিখন বলেন, নতুন সংবিধান বলেন, যেটাই হোক সেটা খসড়া গৃহীত হবে, দেন এটাকে রেফারেন্ডামে যেতে হবে। মানে জনগণের ম্যান্ডেটটা লাগবে, জনগণের ম্যান্ডেটের জায়গাটা হচ্ছে না। মানে ধরেন আমরা যদি এখন গণপরিষদের প্রশ্নটাকে টেবিলের বাইরে রাখি, আমাদের রাজনৈতিক দলগুলো 30-32টা রাজনৈতিক দলগুলো মিলে যে আলোচনাটা ঐক্যমত কমিশনে হচ্ছে, এটাকে আপনি একটা গণপরিষদ ধরতে পারেন, অনির্বাচিত হলেও এটা একটা গণপরিষদ, এটাকে এখানে একটা মানে এক ধরনের ম্যান্ডেট আছে। কিন্তু এখানে দেখেন যে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নাই, তাহলে ওই ম্যান্ডেটটা আপনি কিভাবে নেবেন, যে জুলাই সনদটা তৈরি হবে সেটাকে জনগণের ম্যান্ডেট আকারে আপনি কিভাবে নেবেন? তাহলে এইটাকে যদি আপাতত আপনি গণপরিষদ ধরেও নেন, তাহলে এটাকে গণভোটে রেটিফাই করতে হবে, গণভোটে এটাকে রেফারেন্ডাম নিয়ে এটাকে মানে কি বলে যে বাস্তবায়ন করতে হবে।
এটাকে বৈধতা দিতে হবে। জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। এই প্রক্রিয়ার আলোচনাটা কি শেষ হয়ে যাচ্ছে? এটা শুরুই সনদের হয়নি পরে কি আর না, এটা সুযোগ শুরুই নেই? হয়নি তো, এটা টেবিলেই সনদের- আসেনি। সনদ হওয়ার পরে কি এই আলোচনা করার সুযোগ থাকবে? সনদের ধরেন এইটা ধরেন আপনি সনদের মধ্যে আপনি জাস্ট একটা পদ্ধতির কথা বলে দিয়েছেন যে আগামী 2 বছরের ভিতরে পরবর্তী সরকার করবে, তো বাকি বাকি পদ্ধতিগুলো তো বাতিল হয়ে গেল। যখন সনদে আপনি এটা দিয়ে দিচ্ছেন বাকি পদ্ধতিগুলো তো বাতিল হয়ে গেল। তাহলে ওইটা যদি না থাকে এবং একটা লিগেল আইনি ভিত্তি যদি তৈরি না হয় এই সনদের, তাহলে এইটার তো কোনো গ্যারান্টি নাই। মানে ধরেন এমনও তো হতে পারে যে একটা এলএফও হতে পারে, লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার হতে পারে, যেটা আমরা 70-এর নির্বাচনের সময় দেখেছি, যেটার ভিত্তিতে পরবর্তী গণপরিষদ নির্বাচন হয়েছে, এটাও হতে পারে। মানে এটা হলে একটা আইনি ভিত্তি হয় এবং এটা সাংবিধানিক ভিত্তি। মানে ব্যাপারটা হচ্ছে যে পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকার কিংবা নির্বাচিত পার্লামেন্ট জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বরঞ্চ জুলাই বাস্তবায়িত জনগণের ম্যান্ডেট নেওয়া বাস্তবায়িত জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে। না হলে এই গণ অভ্যুত্থান নাই হয়ে যায় এখান থেকে।